এবারে পাওয়ার 4 নিয়ে আমরা কাজ করবো একটু। ধরা যাক নিচে এখানে এরকম z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 এই জাতীয় কোনো কিছু আছে, তখন আমরা কি করবো? আচ্ছা, এরকম যদি পাওয়ার 4 থাকে, পাওয়ার 4 দিয়ে যদি কিছু করতে হয়, তোমার টার্গেট হচ্ছে উপরে স্কোয়ারের টার্মে নিয়ে আসা। পাওয়ার নিচে যদি পাওয়ার 4 থাকে, উপরে স্কোয়ারের টার্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ উপরে কখনোই খালি খালি কিছু রাখা যাবে না যে ওখানে 1 আছে এরকম বা খালি z আছে তা না। আমি চাই উপরে z স্কোয়ার টাইপের কিছুটা আনতে। উপরে z স্কোয়ার টাইপের বিষয়টা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে অঙ্কটা করা যাবে, নয়তো না। আচ্ছা, কি হবে তাহলে সেটা আগে দেখা যাক। আমরা একটা অঙ্ক করি, √10x। এই অঙ্কটার মধ্যেই আমরা দেখবো যে ওইটা চলে আসবে অটোমেটিক। এখন যদি আমরা এরকম করে ধরি যে tan x equal to z, suppose, or tan x equal to z square, তাহলে sec square x dx এটা হবে 2z dz, বা dx equal to 2z by sec square x dz, 2z by sec square x লেখা যায় 1 plus tan square to z by 1 plus z to the power 4 dz। এবার দেখা যাক কি দাঁড়ালো। তাহলে √10x এটার ভ্যালু যেটা সেটা হচ্ছে z, কারণ √z স্কয়ার মানে হচ্ছে z। dz এর মান হবে 2z by 1 plus z to the power 4। আমরা একটু আগে বলেছিলাম যে এখানে to the power 4 আসতে যাচ্ছে, যেটা পেলাম আমরা 2z স্কয়ার by 1 plus z to the power 4 dz। এখন এই জিনিসটাকে আমরা কি ফর্মে নিই সেটা একটু খেয়াল করো। এটাকে আমরা এরকম ফর্মে নেব। z স্কয়ার মাইনাস 1 dz আর এখানে z স্কয়ার প্লাস 1 dz, দুটো যোগ করলে 2z স্কয়ার থাকবে, 1 1 চলে যাবে। আচ্ছা, এইটা কেন নিলাম? ওকে, বলছি এটা কেন নিলাম। আমি এখন উপরে নিচে z স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। দেন এইবার দুইটা পার্ট আমাদের কাছে আছে, এই পার্টটা আর এই পার্টটা, এদেরকে আমাদেরকে আলাদা করে চিন্তা করতে হবে। খেয়াল করে দেখো যে এই যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z স্কয়ার, তার নিচে আছে z স্কয়ার প্লাস 1 বাই z স্কয়ার। আমরা নিচের যে অংশটা সেটাকে এইভাবে চিন্তা করি একটু, এটাকে আমরা এইভাবে ভাঙতেই পারি চাইলে। আবার একই জিনিসকে আমি চাইলে লিখতে পারতাম a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b লেখা যায়। আমরা কোনটা লিখবো সেটা ডিপেন্ড করে এখানে কেমন আছে আর উপরে কেমন আছে সেটার উপরে। উপরে যেহেতু 1 মাইনাস z স্কয়ার আছে, এই কারণে আমি এই নিচে প্লাস লিখছি। কেন? কারণ এখন আমি যদি এইটাকে কিছু একটা ধরে নিই, সাপোজ এই জিনিসটাকে আমি যদি y ধরি, z প্লাস 1 বাই z কে যদি আমি y ধরি, তখন এটাকে ডিভাইডেড করলে পাওয়া যাবে কত? 1 মাইনাস 1 বাই z স্কয়ার dz, এটা ইকুয়াল টু dy। খেয়াল করে দেখো উপরে আছে 1 মাইনাস z স্কয়ার। আর এই জায়গায় আমি সেম কাজটাই করব, বাট আমি লিখবো এইভাবে, নিচে লিখবো z মাইনাস 1 বাই z হোল স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 1 বাই z। আগেরবার আমি এখানে প্লাস করছিলাম, এখানে মাইনাস করছি কেন? কারণ আমি জানি উপরে এখন আমার কাছে প্লাস আছে, 1 প্লাস 1 বাই z স্কয়ার আছে। আমি জানি z মাইনাস 1 বাই z কে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে 1 প্লাস z স্কয়ার হবে। অর্থাৎ এটা দিয়ে ডিফারেন্সিয়েট করে আমি উপরেরটা বানানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে আমার আইডিয়া। তাহলে এটাকে আমি যদি y ধরে নিই, এই অংশটাকে যদি y ধরি, তাহলে উপরেটা হবে এখন dy পুরো জিনিসটা, আর এটা জাস্ট 2, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ফলে এটা দেখতে কিরকম দাঁড়াবে? এটা দাঁড়াবে এরকম দেখতে, যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন dy বাই y স্কয়ার মাইনাস 2। আর ওই পাশের যে পার্টটা আছে সেটা কিরকম দাঁড়াবে? আমি যদি ধরে নিই এটা p, সাপোজ এই অংশটা হচ্ছে p, তাহলে p স্কয়ার প্লাস 2 আর উপরে হচ্ছে
ডিপি, খেয়াল করে দেখো এই দুইটাই কিন্তু এখন আমরা আগের মতো করতে পারি। আমরা দ্বিঘাতের ফর্মুলা অনেকগুলো শিখছি, সো এখন এই অংশটা আমরা শেষ পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারবো। আমরা পুরো অঙ্কটা না করে দেখাই, বাট মেন আইডিয়াটা হচ্ছে এরকম। পাওয়ার 4 থাকলে তার মানে উপরে আমাদেরকে স্কোয়ারের টার্মে নিয়ে যেতে হবে। যদি এরকমও থাকতো, তার মানে হচ্ছে যদি এরকম একটা অঙ্ক থাকতো 1/z⁴ + 1, আমরা যেটা করতাম আসলে সেটা হচ্ছে এরকম, উপরে z² + 1 মাইনাস z² - 1 এরকম একটা ফর্মে এটাকে বানিয়ে নিতাম। দেন বাইরে একটা হাফ প্রয়োজন হলে সেই হাফটা রাখতাম। তাহলে দেখো এখানে তো কত 2 চলে আসে, সো 2 কে দূর করার জন্য একটা হাফ রাখছি। দেন বাদ বাকি অঙ্কটা কিন্তু আগের মতোই, ঠিক এই অঙ্কটা একদম মাঝখানে একটা মাইনাস চিহ্ন আসবে। সো এরকম যদি নিচে পাওয়ার 4 থাকে তাহলে সেটাকে উপরে স্কোয়ারের ফর্মে নিয়ে যাওয়াটা হচ্ছে বেটার। আচ্ছা, এবার আসো পাওয়ার n নিয়ে চিন্তা করি। যদি এরকম থাকে যে সাপোজ এখানে থাকলো একটা x টু দি পাওয়ার কিছু একটা, আর নিচে a + bx টু দি পাওয়ার n এরকম কিছু একটা থাকলো। যেমন আমরা একটা উদাহরণ দেখি, x³ dx বাই এখানে যা আছে আমরা সেটাই করতে হবে 2 + 5x² dx। আর এই ফর্মে থাকলে যেটা করতে হয়, জাস্ট নিচেটাকে z ধরে নিবা, আর কোনো কিছু নাই। একদম খুব সিম্পলি চিন্তা করবা যে আমি নিচেটাকে যদি z ধরে ফেলি তাহলে আমার আসলে কাজ শেষ। এরকম ফর্মে থাকলে আমার টেনশন করার কিছুই নাই, এই অংশটাকে আমি z ধরে নেব। 2 + 5x এটাকে যদি আমি z ধরে নেই তাহলে, সরি 5x এটাকে যদি z ধরে নেই তাহলে পাবো 3dx = dz বা dx = 1/3 dz। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এখান থেকে x এর মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো, তাই না? x এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে z - 2/3। এটা এখন তাহলে এখানে বসায় দাও, x এর যে মানটা সেটা উপরে বসায় দাও, থাকবে z - 2/3 এটা হোল কিউব, নিচে কিন্তু z² আছে। আলটিমেটলি এটা দিয়ে এটা 1/3 dz, তাই না? বাইরে একটা 1/3 হবে। উপরে যাই হোক না কেন ওটা বিস্তার করার পরে z² দিয়ে ভাগ করার পরে যেটা আসবে সেটাকে কিন্তু আমরা ইজিলি সেটাকে হ্যান্ডেল করতে পারবো। দেখো এটা 27, উপরে আসবে z³ - 3a² b + 3ab² - 8/z²। এই 27 যদি এখানে বাইরে চলেও আসে তাহলে 1/81 হলো, সেটা ব্যাপার না। z² দিয়ে তুমি যখন এটাকে ভাগ করে দিবা এটা হয়ে যাবে z - 6 + 12/z - 8/z²। এদের প্রত্যেকটা কিন্তু আমি আলাদা করে করে ইন্টিগ্রেট করে ফেলতে পারি, যেটা খুবই সিম্পল একটা অঙ্ক হয়ে যাবে তখন। তাহলে নিচের পার্টটাকে জাস্ট এই অংশটাকে z ধরে নিলে এই ধরনের অঙ্কগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন আর একটা ফর্ম, যদি এরকম কিছু থাকে যে উপরে জাস্ট dx আছে, নিচে x * a + b x⁴n এরকম আছে, তখন এই অঙ্কটা দুইভাবে করা যায় আসলে। এই পুরো জিনিসটাকে আমরা চাইলে, ধরা যাক এই অঙ্কটাই আমরা করবো, এটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি a + b x⁴n এই অংশটাকে 1/z² ধরে নিই, অথবা খুব সিম্পলি করা যায় এইভাবে, আমি উপরে নিচে x⁴n - 1 দিয়ে গুণ করে দিই। উপরে নিচে x⁴n - 1 দিয়ে গুণ করলে তাহলে এটা x⁴n হয়ে যাবে, উপরে থাকবে x⁴n - 1। একটা শুধুমাত্র x যদি থাকে আর ভিতরে যদি এরকম থাকে, সেই অবস্থায় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখন যদি ধরে নিই যে x⁴n = z, তাহলে n x⁴n - 1 এটা dx = হবে dz বা x⁴n - 1 * dx হবে 1/n dz। এবং এটা যে ফর্মে দাঁড়াবে সেটা হচ্ছে 1/n * dz আর নিচে z * a + bz। এটাও আমরা চাইলে একদম কি বলে এই আংশিক ভগ্নাংশের আইডিয়া দিয়ে করলে খুব ইজিলি একবারে করে ফেলা যায়। আর তা না হলে চাইলে ভিতরে তোমরা চাইলে গুণও করে দিতে পারো, az + bz²। আমরা এর আগে দ্বিঘাত সংক্রান্ত অনেকগুলো কথা বলেছি, বারবারই আসলে এই দ্বিঘাতগুলো আসবে, এই কারণে দ্বিঘাতকে আমি শুরু করেছি। দেখো এখন আবার একটা দ্বিঘাত পাওয়া গেছে যেটাতে খুব ইজিলি করে ফেলা যায়। চাইলে এই একই অঙ্ক আমরা আরেকটা স্টাইলে করতে পারি, সেই স্টাইলটা বলা যাক, সেটা হচ্ছে আমি যদি x⁴n কে 1/z ধরে নিই, যেমন এই জায়গায় একই অঙ্ক আমরা চাইলে অন্যভাবে করতে পারি। x⁴n কে যদি 1/z ধরে নিই তখন কি দাঁড়ায় দেখি। ধরি x⁴n = 1/z, তাহলে দেখো দুই পাশে যদি লন নেওয়া যায়, লন নিলে দাঁড়াবে n ln x = -ln z। ln 1/z থাকবে, z⁴ - 1 মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসো।
আচ্ছা, সো এখন যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে পাওয়া যাবে n বাই এক্স ইন্টু ডিএক্স প্লাস ইকুয়াল টু এই পাশে থাকবে 1 বাই জেড ডিজেড। এটার মধ্যে খুবই আনন্দ আছে আসলে, এটা বেশ মজার একটা ফর্ম, কারণ অলরেডি দেখতে পাচ্ছ যে 1 বাই এক্স ডিএক্স এইটার টোটাল মানটাই আমি একবারে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1 বাই এম জেড ডিজেড। 1 বাই এক্স ডিএক্স কিন্তু অলরেডি আমাদের আছে ডিএক্স বাই এক্স, তাই না? সেই জিনিসটার বদলে আমি বসতে পারবো মাইনাস 1 বাই এম জেড আর এ প্লাস বি বাই জেড। এটা হলো সুবিধা যেটা, এখন নিচে জাস্ট এক ঘাত চলে আসবে, দেখো এ এন জেড প্লাস বি এন। এটা নর্মাল একটা এক ঘাতের জিনিস, একেবারে সিম্পল একটা এক ঘাতের, যেটাকে আমরা কিছু না করেই করে ফেলতে পারি। মাইনাস 1 বাই এ এন লন নিচের অংশটা। নর্মাল যদি থাকে তাহলে তো লন আসে, আর যেহেতু এক্স এর সাথে সহগ আছে এ এন, সেটা বাইরে বের হয়ে আসছে জাস্ট এনটা, আর কিছু না। এখানে আর কোনো অসাধারণ কোনো লাইন এখানে করা হয়নি। সো খুব ইজিলি দেখো আমরা এই ধরনের অঙ্কগুলো এক্স টু দি পাওয়ার এন ধরলে করে ফেলতে পারি, বাট এটা ধরলে সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা মনে রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মনে থাকে না যে এখানে তোমাকে লন নিতে হবে, একবার লন নিতে হয়। এই অংশটা বেশ ইম্পর্টেন্ট এই জায়গাটায়, যদি এভাবে অঙ্কটা করতে চাও। আচ্ছা, একটা ফর্ম খুব বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যখন এরকম কিছু জিনিস থাকবে সাইন এ এক্স বা এই জাতীয় কিছু। এটাকে চাইলে অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা ইজি ওয়ে হচ্ছে তুমি যদি অনুবন্ধী মানে হচ্ছে নিচেরটা যা থাকবে তার উল্টাটা দিয়ে উপরে নিচে গুণ করে দাও, তাহলে দেখবা কজের একটা ফর্মে পেয়ে গেছো 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেন এরকম টাইপের নিচে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, এরকম যে ফর্মেই থাক তার উল্টাটা দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে দেখবা বেশ সুন্দর একটা ফর্ম তুমি অলরেডি পেয়ে যাবা। কোসেক স্কোয়ার, সরি 1 মাইনাস cos স্কয়ার x, দেখবা যা পাবা সবই তোমার চেনা। sec স্কয়ার x এটাকে তুমি ইন্টিগ্রেট করতে পারো, sin বাই cos মানে tan ইনটু sec, sec x tan x, সবগুলা তুমি চাইলে ইন্টিগ্রেট করে ফেলতে পারো এখন। সো এটার মান আসবে 1 বাই a tan x আর ওখান থেকে 1 বাই a sec x প্লাস c। এরকম ফর্মুলাতে সব জায়গাতে জাস্ট এটার উল্টাটা দিয়ে গুণ করে দিলে তুমি পেয়ে যাবে। আচ্ছা, যদি এখন এরকম থাকে যে নিচে আছে দুইটা 2 sin x প্লাস 4 cos x, এই জাতীয় কিছু যদি থাকে, উপরে হয়তো dx আছে, তখন একটা ওয়ে হচ্ছে যে তুমি যদি tan ইউজ করতে পারো, তুমি চাইলেই এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। আমরা জানি যে sin x ইকুয়াল টু বা sin twice x ইকুয়াল টু twice tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা হচ্ছে sin twice x এর মান। আচ্ছা, এইটা ব্যবহার করে আমরা চাইলে করতে পারি। আবার cos twice x তো এখানে আমরা জানি 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। সো এই ভ্যালুগুলো যদি বসায় দেওয়া যায় তাহলে নিচে ট্যানের অংশ থাকবে। আর দেখো নিচে 1 প্লাস tan স্কয়ার x, এটা কিন্তু sec স্কয়ার। সো sec স্কয়ার শেষ পর্যন্ত উপরে চলে যাবে, আর sec স্কয়ার যখন উপরে চলে যায় নিচে যদি tan থাকে, tan কে z ধরলে তখন তুমি sec স্কয়ার dx ওই জিনিসটা উপরে পেয়ে যাবা। এই সেন্সগুলো খুব ইম্পর্টেন্ট যে তুমি কি হতে যাচ্ছে এই জিনিসটা আগে থেকে আঁচ করতে পারছো কিনা, তুমি গেস করতে পারছো কিনা যে তোমার কিছুক্ষণ পরের ধাপটা কি হবে। তুমি যদি এটা গেস করতে পারো তাহলে তুমি অনেকগুলো আগে যাবে, আসলে তুমি বুঝতে পারবা যে তোমার কি ধরা উচিত। যেমন এখানে sin x এর মানটা যদি বসাই দিই 2 tan x বাই 2, নিচে দেখো আলটিমেটলি আসলে sec স্কয়ার x বাই 2 আছে যেটা উপরে চলে যাবে, আর এখানে 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, যাই হোক না কেন নিচে sec স্কয়ার আছে, এটা আমাদের কাছে অনেক বড় একটা ভরসা। আমি যখন উপরেটাকে তুলে দিলেই আমার সামনে তখন নিচে জাস্ট tan পড়ে থাকবে, যে tanটাকে আমি z ধরলেই দ্বিঘাত রাশি পেয়ে যাবো নিচে। আর দ্বিঘাত পেলে তো কথাই নেই, আমরা আগে এই জন্য বারবার দেখেছি যে দ্বিঘাতটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। লাকিলি আমাদের জন্য এই অঙ্কটা আরো সোজা হয়ে গেছে আসলে। এখানে দুইটা মিলে গেছে একসাথে, তো মিলে গেলে তো দুটো মিলে গেল, sec স্কয়ার যেটা আছে সেটার মান আমি সরাসরি বের করতে পারি tan দিয়ে। আচ্ছা, আর আরেকটা ফর্ম জাস্ট একটু বলতে পারি যে যদি উপরেও sin tan এরকম কিছু থাকে, sin cos থাকে, নিচেও sin cos থাকে, ধরা যাক উপরে আছে এরকম 4 sin x প্লাস
3 cos x আর নিচে আছে 7 sin x প্লাস 9 cos x। এরকম যদি কোনো ফর্ম থাকে তখন তোমার টার্গেট যেটা হবে সেটা হচ্ছে উপরে নিচেরটার গুণিতক প্লাস নিচেরটার ডিফারেন্সিয়েশনের গুণিতক বানানোর চেষ্টা করা। মানে কি, এটার কোন একটা গুণিতক প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, অর্থাৎ 7 cos x মাইনাস 9 sin x, এটার ডিফারেন্সিয়েট, এই দুইটা মিলে যেন উপরেরটা বানানো যায় এরকম টাইপের কোনো একটা জিনিস বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখো আমি যদি m আর n এর ভ্যালু জানি তাহলে আমার অঙ্ক কিন্তু শেষ। আমি দুইটা যে পার্ট পাবো তার অঙ্কগুলো হবে এরকম, m dx প্লাস n ইন্টু 7 sin x। খেয়াল করে দেখো নিচে ডিফারেন্সিয়েশন উপরেরটা পাওয়া গেছে, সো এটা হয়ে যাবে mx আর ওটা হয়ে যাবে n ইন্টু ln অফ নিচেরটা। আমাদের সমস্ত অঙ্কে খালি একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে mk আর nk। এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। দেখো sin x এর সহগ কি কি আছে এখানে, sin x এর সহগ আছে 7m, তার সঙ্গে ওখানে আছে মাইনাস 9n। এটাই হচ্ছে নিঃসন্দেহে 4 এর সমান। sin x এর এখানে যে সহগ সেটাই তো এখানে আলটিমেটলি আছে। আর এখানে দেখো 9m আর এখানে আছে মাইনাস 7n, এটা হবে 3 এর সমান। এখান থেকে m আর n এর ভ্যালু আমরা চাইলে বের করে দিতে পারবো, তাহলেই আমি পেয়ে যাবো। এই জিনিসটা শুধুমাত্র এটার জন্যই না, যদি এখানে 5 টাইপও থাকে তখনও তার জন্য এই কথাটা সত্যি যে তুমি চেষ্টা করবা নিচেরটা প্লাস নিচেরটার কোনো একটা ডিফারেন্সিয়েশন, নিচের ডিফারেন্সিয়েশনের গুণিতক এরকম ফর্মে উপরেরটাকে প্রকাশ করার চেষ্টা করা, তাহলেই তুমি তোমার পুরো অ্যান্সারটা পেয়ে যাবা।